ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যেটা কালকে শুরু করেছিলাম সেটা হচ্ছে সেল সাইকেলের পার্ট 1টা আমরা পড়েছিলাম, যেখানে আমরা পড়েছিলাম যে সেল সাইকেল কাকে বলে, সেল সাইকেলের কিছু ফ্যাক্টস, এরকম আমরা কিছু পড়েছি। সেখানে আমরা দুটো ফেজ নিয়ে পড়েছিলাম, একটা হচ্ছে এস ফেজ, দুটো মেন ফেজ বলেছিলাম, একটা হচ্ছে এস ফেজ আর একটা হচ্ছে এম ফেজ। এস ফেজটাকে আমরা বলেছিলাম যে সিনথেসিস ফেজ, আর এম ফেজটাকে বলেছিলাম মাইটোসিস ফেজ। এর সাথে আরও বলেছিলাম যে সিনথেসিস ফেজ বা যখন কোনো সিনথেসিস ফেজ বা প্রিপারেটরি ফেজ বলা হচ্ছে, তো সেই ফেজগুলোতে হচ্ছে টাইমটা অনেকটা বেশি নেয়। সেল মানে কোনো কিছুর প্রিপেয়ার হতে অনেকটা বেশি সময় লাগে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে তোমাদের ধরো কোনো প্রিপারেশন, ধরো নিটের প্রিপারেশন নিচ্ছ তোমরা, তো নিটের প্রিপারেশন নিতে তোমাদের 1 বছর টাইম দেওয়া হয়, তো তোমাদের সেটাকে বলা হয় প্রিপারেটরি ফেজ। কিন্তু এক্সাম যেটা হয় সেটা কতক্ষণের হয়, সেটা 3 ঘন্টার হয়, তো সেইটা হচ্ছে তোমাদের মাইটোসিস ফেজ। মানে প্রিপারেশন, যে কোনো কিছু প্রিপারেশন করতে অনেকটা টাইম লাগে, কিন্তু তারপরে যে স্টেপটা হয় সেটা অনেক কম সময় লাগে। ঠিক আছে, তো সেখানে আমি বলেছিলাম যে সিনথেসিস ফেজটায় যদি আমরা ধরি যে সেখানে 8 ঘন্টা টাইম লাগছে, তো মাইটোসিস ফেজটা আমরা দেখতে পাবো যে সেখানে 1 ঘন্টা মতো টাইম নিচ্ছে। এগুলো আমরা সব আগের কালকে আমরা পড়ে চলে এসেছি পার্ট 1-এতে। আর কি পড়েছিলাম যে সেল সাইকেলে হচ্ছে যে এটা হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী হয়, মানে কোনো স্টেপ, মানে এখানে অনেকগুলো স্টেপ আছে যেগুলো পরপর হতে থাকে, তার মধ্যে কোনো স্টেপটাকে স্কিপ করে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না। ঠিক আছে, কোনো স্টেপ বা কোনো প্রসেসকে আমরা স্কিপ করতে পারবো না, প্রত্যেকটা প্রসেসকে মানে পরপর হতে হবে, তবেই হচ্ছে সেল সাইকেলটা হচ্ছে প্রপারভাবে সম্পন্ন হবে। ঠিক আছে, এতদূর আমরা কালকে পড়ে চলে এসেছিলাম। আজকে সেইটারই আরও একটু ডিটেলস নিয়ে পড়বো। কালকে একটা ওভারভিউ আমি দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে দেখো বলা আছে যে সেল সাইকেল বা কোষ চক্র যেটা আছে ওটাকে যদি আমরা ভাগ করি, তো মূলত এখানে দুটো ফেজ দেখতে পাবো, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোসিস ফেজ। ইন্টারফেজ যেটা আছে, ইন্টারফেজটাকে আবার 3টে ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে G1, S আর G2। ঠিক আছে, এই 3টে ভাগে হচ্ছে যে ইন্টারফেজটাকে ভাগ করা হয়েছে। আর মাইটোসিস ফেজ হচ্ছে সেকেন্ড ফেজ। মাইটোসিস ফেজটাকেও দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস কি আমি আগের দিনকেও বলেছি। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে যে নিউক্লিয়াসের ডিভিশন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। ঠিক আছে, তো ক্যারিওকাইনেসিসটাকে আবার 4টে স্টেপে আমরা ভাগ করতে পারবো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই 4টে ফেজে মূলত ক্যারিওকাইনেসিসটাকে ডিভিশন হতে পারে। তো এখানটা একটা টাইম ডিউরেশন বলা হয়েছে দেখো, যেটা হচ্ছে 23 আওয়ার্স, মানে 23 ঘন্টা। যদি ইন্টারফেজ আর মাইটোসিসের মধ্যে ধরি আমরা যে পুরো একটা সেল সাইকেল হতে 24 ঘন্টা বা 1 দিন সময় লাগছে, সেখানে তাহলে আমরা এরমভাবে বলতে পারি যে ইন্টারফেজ যেটা আছে সেটা হচ্ছে যে 23 ঘন্টা টাইম নেয়। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা টাইম নেয় হচ্ছে ইন্টারফেজ, আর 1 ঘন্টা টাইম নেয় হচ্ছে মাইটোসিস ফেজ, যেখানে তোমার ডিভিশনটা হয়। আর এইটা হচ্ছে প্রিপারেটরি ফেজ বা সিনথেসিস ফেজ। ঠিক আছে, এবার এই ইন্টারফেজের এই 23 ঘন্টার মধ্যে আবার তুমি ডিভিশন দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে যে G1, S আর G2 এই 3টে স্টেপ হয়। তো এই 23 ঘন্টার মধ্যে G1 ফেজটা হচ্ছে 11 ঘন্টা সময় নিয়ে নেয়, এস ফেজটা নেয় 8 ঘন্টা, আর বাকি যেটা পড়ে রইল টাইম সেটা হচ্ছে G2 নেয়। ঠিক আছে, এতদূর পর্যন্ত তাহলে আমাদের পরিষ্কার বোঝা গেছে। এরপরে আমরা এই যে ক্যারিওকাইনেসিস, তাহলে আমি কি বললাম, ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে যে নিউক্লিয়াসের ডিভিশন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। তো এই যে নিউক্লিয়াসের যে ডিভিশনটা হচ্ছে বা ক্যারিওকাইনেসিস যেটা হচ্ছে মাইটোসিস ফেজেতে, সেটা হচ্ছে 4টে ধাপে হয়ে থাকছে। সেটা হচ্ছে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো এই ধাপগুলো নিয়ে আমরা আগেও পড়ে এসেছি, নিচু ক্লাসেতেও আমরা পড়েছি। আর
এবার তোমাদের এখানে আমি বলে দিচ্ছি যে কি কি হয়। তো প্রোফেজ যে ফেজটা হয় সেখানে কি হয় যে ডিএনএ মেটেরিয়াল যেটা আছে সেটা হচ্ছে কনডেন্স হয়ে যায়, সেটা ভিজিবল হয় আস্তে আস্তে, ঠিক আছে, মানে সেগুলো একসাথে কনডেন্স হয়ে যায়, একসাথে জড়ো হয়ে যায়। মেটাফেজে কি হচ্ছে দেখো, মেটাফেজে হচ্ছে মেটাফেজ প্লেটটায় কি হচ্ছে, মেটাফেজ প্লেটের আর একটা নাম আছে ইকুয়েটোরিয়াল লাইন। দেখবে একটা লাইনের মতো মানে এরকম গোল মতো থাকে, ছবিগুলো তোমরা যদি মনে করো তো দেখবে এরকম একটা থাকে, মাঝখানটা এরকম মতো হয়ে ডিএনএগুলো এরকমভাবে পরপর মাঝখানটায় থাকে, ঠিক আছে। তো এই যে মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলি ইকুয়েটার। জিওগ্রাফিতে তোমরা জানো ইকুয়েটার বলে। তো যেহেতু এরকম মানে এটাকে যদি তুমি পৃথিবীর মতো ধরো আর এটাকে যদি আমরা একটা লাইন কল্পনা করি যেখানে ডিএনএগুলো আছে, তো সেটাকে একটা অনেকটা ইকুয়েটারের মতো দেখতে লাগছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল লাইন, ঠিক আছে। তো মেটাফেজ তাহলে প্রফেজে কি, তো এখানে তোমাদের এই স্টেপগুলো নিয়ে হচ্ছে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে প্রফেজ ফেজটায় কি হতে পারে, ঠিক আছে। সেখানে হয়তো তোমাদের 4টে অপশন দিল, তো তোমাকে একটা পিক আপ করে নিতে হবে। তো তোমাকে মনে রাখতে হবে, মানে এটা যেহেতু মানে তোমার শর্ট কোয়েশ্চেন আসে সেই জন্যই আমি বলে দিলাম যে প্রফেজ ফেজটায় কি হতে পারে, যে কনডেন্স হয়। একবারে মনে রেখে দাও যে কোনটায় কি হয়। প্রফেজ ফেজটায় মেন হচ্ছে যে কনডেন্স হয়। মেটাফেজটায় কি হয়, মেটাফেজ প্লেট বা ইকুয়েটোরিয়াল লাইন তৈরি হয়, যেখানে কি হয় এরকম মাঝখানটায় হচ্ছে যে ডিএনএ বা জেনেটিক মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো হচ্ছে ইকুয়েটারে হচ্ছে থাকে। নেক্সট ফেজ হচ্ছে অ্যানাফেজ। এখানটায় কি হয় সেগ্রিগেট করে, মানে আস্তে আস্তে খুলে যায়, ঠিক আছে। একটা ডিএনএ তো কনডেন্স হয়ে গিয়েছিলো, কনডেন্স হয়ে গিয়ে এরকম মেটাফেজ প্লেটেতে ধরে এরমভাবে ছিল, তো এইটা এবার আস্তে আস্তে খুলে গিয়ে দুটো সেপারেট পোলে যাবে, ঠিক আছে। অপোজিট পোল অ্যান্ড মুভ অপোজিট পোল, দুটো যে অপোজিট পোল আছে, যেমন ধরো এইটার ক্ষেত্রেই ধরি যে এইটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল যদি আমরা ধরি, তো একটা সেগ্রিগেট হয়ে যাওয়ার পরে দুটো অপোজিটে, কারণ হচ্ছে তোমরা জানো যে ক্রোমোজোম যখন হয় তো ক্রোমোজোম হচ্ছে এইরকমভাবে স্ট্র্যান্ডটা থাকে না, তোমরা এইরকম স্ট্রাকচার দেখেছো, এমনি এটা আমি একটা রাফ দেখালাম, এইরকমভাবে মেনলি স্ট্রাকচারটা তোমরা বইতে দেখতে পাবে, এই যে এইরকমভাবে স্ট্রাকচারটা থাকে না, এরকম মাঝখানে হচ্ছে একটা নট দিয়ে মানে যুক্ত থাকে। তো যখন সেগ্রিগেশন হয় এই দুদিকটা দিয়ে টান আসে, এরম দুদিকটা দিয়ে টান আসে, যার ফলে কী হয় মানে এদিকটা দিয়েও একটা ফোর্স ক্রিয়েট হয়, এদিকটা দিয়েও একটা ফোর্স ক্রিয়েট হয়, যার ফলে কী হয় মাঝখান থেকে মানে এটা সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এই যে সেগ্রিগেশন অ্যান্ড মুভ এইটা হচ্ছে তোমার অ্যানাফেজে হয়ে থাকে। লাস্ট ফেজ হচ্ছে যে টেলোফেজ। টেলোফেজটায় কী হয় যে কমপ্লিট মানে যত মানে তোমার সেল কম্পোনেন্ট জেনেটিক মেটেরিয়াল যা কিছু বলো সব হচ্ছে সম্পূর্ণভাবে সেগ্রিগেট হয়ে গেছে, আর ক্যারিওকাইনেসিস শেষ, কারণ ক্যারিওকাইনেসিসের লাস্ট ফেজ হচ্ছে টেলোফেজ। তো ক্যারিওকাইনেসিস শেষ, ক্যারিওকাইনেসিস যখন শেষ হবে তখন কী হবে সাইটোকাইনেসিস শুরু হবে। তো এই টেলোফেজের লাস্টের দিকটায় আমরা দেখতে পাবো যে সাইটোকাইনেসিস শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি আর একবার তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি, দেখো তাহলে সেল সাইকেলের মূল দুটো ফেজ আমরা যদি দেখি, তো একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ, ঠিক আছে। মাইটোটিক ফেজটাই হচ্ছে যে সেল ডিভিশন মূলত হয়ে থাকে, আর এটা হচ্ছে যে প্রিপারেটরি ফেজ। প্রিপারেটরি ফেজটা হচ্ছে বেশিক্ষণ টাইমে থাকে, আর মাইটোটিক ফেজটা হচ্ছে কম টাইমে থাকে। আর আমি আগের দিনকে বলেছিলাম যে যখন কোনো সেল ডিভিশন হতে লাগে তখন প্রথমে সেটার হচ্ছে ডুপ্লিকেট তৈরি করতে হবে, ডুপ্লিকেট করার পর তারপরে সেটা ডিভাইড হতে পারবে বা সেগ্রিগেট হতে পারবে, ঠিক আছে। তো এখানেও সেম জিনিসটাই হচ্ছে। এখানটায় ইন্টারফেজটায় টাইম লেগেছে 23 ঘন্টা, মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্রিপারেশনে লাগে, সেখানে হচ্ছে মাইটোটিক ফেজটায় কেবলমাত্র টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা।
এবার এই যে 23 ঘন্টা টাইমটা লাগছে, এই 23 ঘন্টার মধ্যেও আমরা দেখতে পাই যে 3টে ফেজে ডিভিশন হয়ে যায়, যেখানে হচ্ছে G1, S আর G2 এরকম 3টে নামে আমরা ফেজ পাই। G1-এ হচ্ছে ম্যাক্সিমাম টাইমটা নেয়, যেটা হচ্ছে 11 ঘন্টা। এস ফেজ বা সিনথেসিস ফেজ যেটাকে আমরা বলি, যেখানে হচ্ছে তোমার ডিএনএটা সিনথেসিস হয়, সেখানে টাইম নিচ্ছে হচ্ছে 8 ঘন্টা। আর বাকি রেস্ট যে টাইমটা পড়ে আছে 23 ঘন্টার মধ্যে, সেটা হচ্ছে G2 নিচ্ছে। এই যে 3টে স্টেপ আছে, এই 3টে স্টেপের প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। যেমন হচ্ছে যে এস ফেজে যা জিনিস, ধরো যে ডিএনএ সিনথেসিস যে হচ্ছে, এই ডিএনএ সিনথেসিস করার জন্য কিছু প্রোটিন, কিছু এনজাইম প্রয়োজন হয়। তো সেই যে যা যা কম্পোনেন্টগুলো প্রয়োজন হয়, সেগুলো সব হচ্ছে এই G1 ফেজেতে হচ্ছে সেল বানিয়ে নেয়, যাতে এস ফেজেতে এন্টার করার পরে কোনো জিনিস বাদ না পড়ে যায়, তাতে কি হয়, সে স্মুথ কাজটা হয়ে যেতে পারে। এবার এস ফেজের পরে হচ্ছে G2 ফেজে আসবে। যদি মানে একটা সিকোয়েন্স দেখো, তো এরকমভাবে একটা সিকোয়েন্স আসে যে G1, তারপরে হচ্ছে এস, তারপরে হচ্ছে G2, তারপরে হচ্ছে এম। এইটা পরীক্ষায় আসে যে কোন ফেজটার পরে কোন ফেজটা হয়। তো ফার্স্টে আসছে যে G1, তারপরে সেকেন্ডে হচ্ছে এস, তারপরে থার্ডে আসছে G2, আর লাস্টে আসছে ফোর্থ হচ্ছে এম। ঠিক আছে, এইভাবে 4টে ফেজে হয়ে থাকে, সেই জন্যই এটাকে বলে সিকোয়েন্স অফ অর্ডার। ঠিক আছে, একটা সিকোয়েন্সের মাধ্যমে হয়ে থাকে। এরপরে আমি বললাম যে মাইটোটিক ফেজ যেটা আছে, সেটা মূলত দুটো ভাগে ভাগ করতে আমরা পারি মেন ডিভিশন হিসাবে। ক্যারিওকাইনেসিস, যেখানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন হয়ে থাকে, আর সাইটোকাইনেসিস, যেখানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে থাকে। ক্যারিওকাইনেসিস আবার 4টে ভাগে ভাগ করছি আমরা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজটায় কি হচ্ছে যে সেল মূলত কনডেন্স করছে, তার জেনেটিক মেটেরিয়াল যেটা আছে, ক্রোমোজোম যেটা আছে, সেটা কনডেন্স হয়ে যাচ্ছে। মেটাফেজটায় কি হচ্ছে, মেটাফেজটা হচ্ছে একটা ইকুইটোরিয়াল লাইনে সেই জেনেটিক মেটেরিয়ালটা এসে প্লেস হচ্ছে, যাতে হচ্ছে মেটাফিজিক প্লেট মতো একটা বানিয়ে ফেলছে। থার্ড যে স্টেপটা আমরা দেখছি, সেটা হচ্ছে অ্যানাফেজ। এখানে হচ্ছে যে সেগ্রিগেট হয়ে যাচ্ছে, এই যে আমি যেটা বললাম, এরমভাবে ক্রোমোজোমটা যেটা আছে, সেটা হচ্ছে মাঝখানটায় ছিল, সেটা সেগ্রিগেশন হয়ে যাচ্ছে আর মুভ করছে অপোজিট পোলেতে। আর লাস্ট হচ্ছে টেলোফেজ, যেখানে হচ্ছে কমপ্লিট সেগ্রিগেশন হয়ে গেল এবং হচ্ছে ক্যারিওকাইনেসিসও শেষ হয়ে গেছে, মানে নিউক্লিয়াসের কমপ্লিট ডিভিশন হয়ে গেছে, আর সাইটোকাইনেসিস শুরু হয়ে গেছে, মানে সাইটোপ্লাজমের ডিভিশনটা শুরু হয়ে গেছে। যতক্ষণ না নিউক্লিয়াসের মধ্যে যা যা জেনেটিক মেটেরিয়াল আছে বা যা কম্পোনেন্ট আছে, সেটা যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি তার ডুপ্লিকেট হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিভিশন শেষ হবে না। ঠিক আছে, তো এখানটায় হচ্ছে এখানটায় দেখো একটা ছবি বলা আছে, এই যে এই ছবিটা আমি একটা এমনি জাস্ট একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছি, যেখানে হচ্ছে এই যে জেনেটিক মেটেরিয়ালটা আমি দেখিয়েছি যে কনডেন্স করে যাচ্ছে। কনডেন্স করার পরে হচ্ছে এই যে মেটাফিজিক একটা প্লেট বানাচ্ছে, যেটা হচ্ছে মাঝখানে হয়েছে। এখানে দেখা যায় যে কিছু স্পিন্ডল ফর্ম হয়, মানে এই যে সুতোর মতো কিছু স্পিন্ডেল আছে, সেগুলো হচ্ছে এইরকম স্টেটেতে, মানে মেটাফেজেতে ফর্ম হতে শুরু করে। মেটাফেজে ফর্ম হতে শুরু করার পরে যখন মেটাফিজিক প্লেট বা ইকুইটোরিয়াল লাইন গঠন হয়ে যায়, তারপরে দেখা যায় যে এই দুদিক দিয়ে হচ্ছে এই জেনেটিক মেটেরিয়ালটাকে দুটো পোল দিয়ে একটা ফোর্স কাজ করে, যার ফলে কি হয় যে এই যে এখানে যে জেনেটিক মেটেরিয়ালের দুটো করে কপি ছিল, দুটো ডিভিশন হয়ে যায়, মানে এরমভাবে ছিল, এটা দুটো পোলে ডিভিশন হয়ে গেল। এই যে এখানটায় ওই স্পিন্ডল ফর্মেশনের জন্যই কিন্তু এরকম একটা ফোর্স ক্রিয়েট হয়। তো স্পিন্ডল ফর্মেশন হলো, এখানে মেটাফিজিক প্লেট গঠন হলো বা ইকুইটোরিয়াল লাইন তৈরি হলো। এরপর হচ্ছে সেগ্রিগেশন হবে, সেগ্রিগেশন হলো দুটো পোলেতে চলে গেল। দুটো পোলেতে চলে যাওয়ার পরে হচ্ছে যে এখানটায় হচ্ছে ক্যারিওকাইনেসিস কমপ্লিট হয়ে গেছে। এই জন্য হচ্ছে যে তোমার দুটো মানে একটা কোষের মধ্যেই হচ্ছে দুটো নিউক্লিয়াস দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপরে এই যে এখানটায় যে ডট ডট করে দেওয়া আছে, এখানটায় মানে হচ্ছে যে এটা সাইটোকাইনেসিসের শুরু হয়েছে, বা সাইটোপ্লাজমের যে ডিভিশন, সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে এটা যখন এরকম ডিভিশনটা আছে, এটা ধরো এরকমভাবে পুরোটা হয়ে যাবে, তো নেক্সট স্টেপটা আমরা কি দেখতে পাবো, এরকমভাবে একটা সেল দেখতে পাবো, আর এখানে এরকমভাবে একটা সেল দেখতে পাবো, যার মাঝখানটায় হচ্ছে যে 2 আইডেন্টিক্যাল নিউক্লিয়াস আমরা এরকমভাবে দেখতে পাবো।
ঠিক আছে, একই রকম দুটো জিনিস তৈরি হলো। তো আগে ছিল একটা সেল, সেখান থেকে হচ্ছে আমরা দুটো সেল পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গেছে? তো এইটা হচ্ছে যে সেল সাইকেলের মূল ফান্ডা। এবার এখানে একটা পয়েন্ট বলা হয়েছে, কিছু পয়েন্ট, মেনলি এখানে তিনটে আমি পয়েন্ট বলেছি, যে সেল গ্রোথ অকার্স থ্রু আউট দ্য সেল সাইকেল এক্সেপ্ট ডিউরিং মাইটোসিস। এটা অনেকে ভাবতে পারে যে হয়তো কোনো মানে হয়তো G1-এ হচ্ছে গ্রোথ হলো, G2-তে হলো না, এরকম অনেকের ধারণা থাকে। তো সেরকম কিছু না, সেলের গ্রোথ থ্রু আউট দ্য সেল সাইকেল হয়ে থাকে, G1, S, G2 তিনটে ফেজেতেই হয়ে থাকে। কেবলমাত্র যে মাইটোটিক ফেজ যেটা আছে সেখানটায় কোনো রকমের গ্রোথ হয় না, সেখানটায় শুধুমাত্র সেল ডিভিশন হয়ে থাকে। ঠিক আছে, আর কি বলছে, দ্য টু গ্যাপ ফেজেস আর টু অ্যালাউ সেল গ্রোথ, মানে দুটো গ্যাপ ফেজ এখানে কাজ করছে। যেমন আমরা বললাম, এই যে আমরা আগে যেটা দেখলাম, এই যে গ্যাপ 1 আর গ্যাপ 2, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে গ্যাপ ফেজ এখানে কাজ করছে, যারা হচ্ছে যে সেল গ্রোথটাকে অ্যালাউ করছে। আর একটা স্টেট আছে যেটাকে বলা হচ্ছে G0 স্টেট বা রেস্টিং স্টেট। ধরো কোনো সেল হচ্ছে ডিভিশন এখন হবে না, বা হয়তো ফেভারেবল কন্ডিশন পাচ্ছে না, সেটা হয়তো ডিভিশন হবে না, তো সেই রকম সেল হচ্ছে রেস্টিং ফেজে চলে যায়। এটাকে বলা হয় G0 ফেজ বা G0 ফেজও বলা হয়ে থাকে। তো আমি হচ্ছে তোমার সেল সাইকেলের যে মূল ফেজগুলো আছে বা বেসিক কিছু ফান্ডা, সেগুলো হচ্ছে আমি কমপ্লিট করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। নেক্সট যে ভিডিওটা আমি দেব সেখানে হচ্ছে চেক পয়েন্টস নিয়ে বলবো। এই চেক পয়েন্টসটাও খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই যে একটা ফেজের পর এই যে G1 থেকে এসে যাচ্ছে, এস থেকে G2-তে যাচ্ছে, তো সেলকে কি হয়, চেক করতে হয়, কারণ সেলেরও ভুল হয়ে যায় মাঝে মাঝে। তো এই ভুলগুলো যদি না চেক করা হয়, তো সেই ভুলটা নিয়ে একটা হচ্ছে মিউটাজেনিক সেল তৈরি হতে পারে বা মিউট্যান্ট হয়ে যেতে পারে। তো সেই কন্ডিশন যাতে না হয়, সেই জন্য হচ্ছে সেল বিভিন্ন রকমের চেক পয়েন্টস কাজ করে সেলের মধ্যে। তো সেই চেক পয়েন্টসগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওতে যা পড়ালাম সবাই বুঝতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে নিট সম্পর্কিত বা আমি যে টপিক পড়াচ্ছি সেই সম্পর্কিত, তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।